আপনি শাহাদত হোসেন, ডিপ্লোম্যাটিক রিপোর্টার হিসাবে আমরা জানি, এবং বিশেষ করে আপনি বাংলাদেশে অনেক বড় বড় হাউজে কাজ করেছেন। তো সেই সব হাউজগুলোতে কাজ করার ইতে আপনি খুব অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এবং আমরা জানি যে বাংলাদেশের বিশেষ করে বই মেলাতে আপনার অনেক ভালো ভালো বই বের হয়। ইতিমধ্যে আপনার অনেকগুলো বইও বের হয়েছে, আগামীতেও হয়তো বের হবে। তো আপনি হয়তো জানেন যে এই আমরা তো যেহেতু আমরা মুসলিম একটি দেশ, কিন্তু আজকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের এবং গাজা যেভাবে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইভেন পরে দেখলাম যে আল আকসা মসজিদে, এই যে জেরুজালেমে মসজিদের মধ্যে ঢুকে তারা উল্লাস করছে, এরকম ঘটনাও দেখেছি। অন্যদিকে বিভিন্ন দেশ কিন্তু ইসরায়েলকে স্বীকৃতিও দিয়েছে। তো সেই ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ার পরেও ইসরায়েল এখনো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এই বিষয়টাকে আপনি কি মনে করেন একজন বাংলাদেশি হিসাবে? ইসরায়েলের ভৌগোলিক অবস্থান আর আমাদের এই অঞ্চলে আমাদের যে অবস্থান বা গাজার ভৌগোলিক অবস্থান কিন্তু একটা মিল আছে। যেমন গাজাকে বেষ্টন করে রেখেছে ইসরায়েল। গাজা কিন্তু একটা ছিটমহল, এটা কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে সংলগ্ন নয়। মূল ভূখণ্ড হচ্ছে পশ্চিম তীর, তারা কিন্তু পশ্চিম তীর থেকে আলাদা। তাদের অবস্থানটা হচ্ছে ভূমধ্যসাগরের তীরে, আর আয়তনে কিন্তু তারা আমাদের বাংলাদেশের একটা উপজেলার সমান। তারা যে লড়াই করছে এটা আমাদেরকে বিস্মিত করে। ধরুন, আমাদের বাংলাদেশের একটা উপজেলা ইসরায়েলের মতো একটা সামরিক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে পারত কিনা আমার সন্দেহ। মানে শুধু আমাদের একটা উপজেলা কেন, গোটা বাংলাদেশ ইসরায়েলের সাথে লড়াই করতে পারত কিনা, এটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ একটা বিষয় থেকে যাবে। ইসরায়েল কিন্তু একটা মানে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার, একটা সুপার পাওয়ারের সাথে, এবং পৃথিবীর বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্র যে দেশকে সমর্থন করে নিঃশর্তভাবে, সেই দেশের বিরুদ্ধে হামাস বা গাজা লড়াই করে যাচ্ছে। এটার ইতিহাসটা লিখতে হবে নতুন করে। পৃথিবীতে যারা সামরিক ইতিহাস লেখেন, নতুন করে তাদেরকে ভাবতে হবে। সামরিক সংঘাতে কিন্তু একটা সমতা থাকে, মোটামুটি একটা সমতা থাকে। এর তো কোনো সমতা নেই। ইসরায়েলের সাথে তো গাজা বা হামাসের কোনো সমতাই নেই, কোনো তারা তুলনার মধ্যে আসে, কিন্তু তারপর তো লড়াই করে যাচ্ছে। তো এখন এতদিন পর্যন্ত হামাসকে বলা হয়েছে, মাহমুদ আব্বাস সাহেব ওই দিন বলেছেন যে ব্যাপার ওই হামাসের যত অস্ত্র আছে সেগুলো জমা দেওয়ার জন্য। হ্যাঁ, এবং স্থলপথে ইসরায়েলের আক্রমণ কিন্তু যথেষ্ট পরিমাণে এখনো চরম, তাদের আগের মতোই তারা স্থলপথে তারা আক্রমণ চালাচ্ছে। তাহলে একদিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান, অন্যদিকে তার আক্রমণ আরো বৃদ্ধি করলো, এই বিষয়টাকে আপনি কি মনে করছেন? তো ফিলিস্তিনিদের যে স্বাধীনতা সংগ্রাম বা তাদের যে সশস্ত্র সংগ্রাম, এটা কিন্তু এখন গাজা কেন্দ্রিক হয়ে গেছে। ফিলিস্তিনিরা এখন, আপনি গোটা ফিলিস্তিনিদেরকে আপনি ইসরায়েলের বিরুদ্ধে আপনি লড়াই আপনি দেখবেন। বিশেষ করে পশ্চিম তীর তো সম্পূর্ণ নিষ্ক্রিয়, নিরপেক্ষ। তারা বলতে গেলে এই লড়াই থেকে তারা নিজেদেরকে গুটায় এনেছে। এখন যে লড়াইটা, সেই লড়াইটা হচ্ছে শুধু গাজার একটা হামাস, তারা লড়াই করছে। ফিলিস্তিন তো সম্পূর্ণ নীরব। আর এখন যে স্বীকৃতি, সেটা তো গাজা কিন্তু রাষ্ট্র হিসেবে কোনো স্বীকৃতি পায় না। গাজা যে লড়াই করছে সেটা ফিলিস্তিনিদের পক্ষ থেকে লড়াই করছে। আর গাজার তারা, বিশেষ করে হামাস যদি এই লড়াই নিয়োজিত না হতো, তাইলে এই যে সমস্ত যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া যে স্বীকৃতি দিচ্ছে, এই স্বীকৃতিগুলো কিন্তু আসতো না। আর তারপরে কিন্তু এখন সৌদি আরব একটা ওয়ার্নিং দিচ্ছে যে যদি ইসরায়েল 1967 সালের সীমানা লঙ্ঘন করে, তাহলে কিন্তু তাদের এটা রেড লাইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং সৌদি আরব জবাব দেবে। এখানে যদি আমরা হামাসের সঙ্গে পশ্চিম তীরকেও আমরা যে লড়াই দেখতাম, চিত্রটা আমরা একটা ভিন্ন চিত্র দেখতাম। কিন্তু মূল ভূখণ্ড তো লড়াই থেকে দূরে। তারা আগে করছে, পিএলও তারা করতো যখন ইয়াসির আরাফাত ছিলেন। মানে মূলত আসলে তো এটা
এই লড়াইটা ফিলিস্তিনিতে পিএলও আর ইয়াসির আরাফাত। এখন ইয়াসির আরাফাত নাই, তারপরে ইয়াসির আরাফাত উনি দুইবার কিন্তু উদ্যোগ নিয়েছিলেন যে তিনি স্বাধীনতা ঘোষণা করবেন, কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা করেননি। তো এইখানে আমার একটা মানে সবসময় যে আমার মনকে আলোড়িত করে, আমরা মনে করি স্বাধীনতা একটা ঘোষণা দিলেই বোধহয় আপনি স্বাধীন হয়ে গেলেন। তাহলে আমার প্রশ্ন, ইয়াসির আরাফাত কম বুঝতেন? তাহলে ইয়াসির আরাফাত স্বাধীনতা ঘোষণা দেননি কেন? আপনি স্বাধীনতা ঘোষণা দিলেই আপনার জাতি এবং দেশ বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যাবে, কখনো না। এটার প্রথম হচ্ছে আপনাকে আপনার আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার সেই রকম সক্ষমতাটা থাকতে হবে। আর তারপরে হচ্ছে আপনার আন্তর্জাতিক সমর্থন থাকবে। ইসরায়েলের পক্ষে যদি এখন একটা বহিঃশক্তি আসতো, তো অবশ্যই তাদেরকে তার স্বাধীন করে দিতে পারত। কিন্তু এরকম তো কোনো কাউকে আমরা এই ফিলিস্তিনি এবং গাজার পক্ষে আমরা দিতে, তবে কিছু কিছু তো আছেই, এই সমর্থন না থাকলে তো তারা লড়াই করতে পারতো না। ইরানের সমর্থন অবশ্যই তাদের পিছনে আছে, আর ইরান তাদেরকে সমর্থন করে, এটাকে কিন্তু আবার পাকা চোখে দেখা হয়। মুসলিম বিশ্ব যদি সর্বাত্মকভাবে এই লড়াইকে তাদের নিজেদের লড়াই মনে করত, তাহলে কখন এই ফিলিস্তিন এই গাজাবাসীদেরকে ইঁদুরের মতো প্রতিদিন 100-200 করে তারা হত্যা করতে পারত। আর এখন নিহতের সংখ্যা বোধ হয় 60,000 ক্রস করছে ইসরায়েল। এটা হচ্ছে যে পৃথিবীতে একটা হচ্ছে তত্ত্ব হচ্ছে ইসরায়েলের জন্য যে আত্মরক্ষার অধিকার, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আর এখন গাজাদের কিন্তু তাদের কিন্তু আত্মরক্ষার অধিকার নেই, তাদের হচ্ছে মরে যাওয়া হচ্ছে তাদের অধিকার, অর্থাৎ তাদেরকে হত্যা করা হচ্ছে এটা অধিকার। এই যে পৃথিবীর যে ওয়ার্ল্ড অর্ডার, এটা অন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কয়েকটা সুপার পাওয়ার, আর এইটা পৃথিবীতে কখনো কিন্তু ন্যায় কখনো বিজয়ী হয় না, শক্তি। পৃথিবীতে বিজয়ের পূর্ব শর্ত হচ্ছে শক্তি। এখানে ন্যায় নীতি সততার কোনো মূল্য নেই। তো আশা করি এখন পরিস্থিতি অনেকটা ফিলিস্তিনের অনুকূলে, ধাপে ধাপে তারা স্বাধীনতা অর্জনের দিকে যাচ্ছে এবং আমরা দ্রুত একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখব, এই আশা আমরা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে।